স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে গুলি এসে পড়ছে বাংলাদেশের সীমানার মধ্যে। যদিও বাংলাদেশের প্রশাসন গুলি আসার কথা নিশ্চিত করলেও এর উৎস নিশ্চিত করেনি। তবে সীমান্তবাসী বলছেন দীর্ঘদিন কাছাকাছি থাকার কারণে তারা জানেন মিয়ানমারের এই গোলযোগের কারণ। তাদের সীমান্তে দখলদার বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও সামরিক জান্তার বিরোধ। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত। নাইক্ষ্যংছড়ি ঘুরে এসে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। নো ম্যানস ল্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার বাংলাদেশ অংশে এই ঘর। শনিবার সকাল 11:30টার দিকে নাইক্ষ্যংছড়ির আমতলীর চোরার মাঠ এলাকার সৈয়দ আলমের এই রান্নাঘরে উড়ে আসে 2টি বুলেট। রান্নাঘরের চাল ছিদ্র হয়ে দেয়ালে লেগে সে বুলেট ছিটকে এসে লাগে তার মেয়ের শরীরে। মিয়ানমার অংশ থেকে গুলির শব্দ পেয়ে তারা বুঝতে পারেন এই বুলেট ওই পার থেকে ভেসে এসেছে। 10-11 গুলি খাইয়া রইয়ে তো গুলি মারামারি হইয়ে তো দেড় মাই হইয়ে হয়তো দেড় গামার গুলি লাগিয়ে যারা গুলা এরা বগুয়া ফরে তিন আবার গুলি আইনে যার পর রান্না করে ডেবালতু যার পর গা তৈজে। প্রায় একই সময়ে চেরার মাঠের মসজিদ ও বাস ছাড়ে 2টি বুলেট উড়ে আসে। তখনই সীমান্তের 43 ও 44 নম্বর পিলারের কাছাকাছি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের ওইখানে দোকানের পাশে বুলেট একটা এসে প্রথমে একটা বিলের মধ্যে পড়েছিল, তারপরে আবার মসজিদের পাশে একটা বাঁশের জাল ছিল, ওখানে পড়ে শব্দ শুনছি। শোনার পর আমরা কাজে যাই নাই, দোকান আসে ওইখানে বসি। এলাকার বাসিন্দারা আরও জানান, তারা কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের খবর পাচ্ছেন। তবে গোলাগুলির শব্দ পান শনিবার সকাল থেকে। থেমে থেমে সীমান্তের এপারে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। এদিকে বছর খানেক আগে মিয়ানমারে জান্তা ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের ভয় কাটতে না কাটতে আবারও সংঘাতে ভয় ভর করেছে নাইক্ষ্যংছড়ির সীমান্তের মানুষের। লাগে মানে আর বোর্ডার গর তারা খুব কষ্ট আছে, আতঙ্ক আছে। সন্ত্রাস মানে কে মারে তা না জানি মারের গুলি। মিয়ানমারের বুলেট উড়ে আসার খবর পেয়ে বিজিবি সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে তারা ক্যামেরায় কথা বলতে চাননি। এ নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ফোনে জানান, বাংলাদেশ অংশে মিয়ানমারের গুলি এসে পড়ার তথ্য তিনি নিশ্চিত হয়েছেন। তবে এই গুলি কাদের, কেন এই গোলাগুলি, এ নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। আরাকান আর্মিরা নিজেদের মধ্যে নিজেরা গোলাগুলি করছে। হ্যাঁ, আমাদের দেশের কোনো মানে গোষ্ঠী এটার সাথে ইনভলভ নাই। ওরা যে গোলাগুলি করছে, কয়েকটা বুলেটের খোসা এসে এদিকে পড়েছে আর কি আমাদের সীমানার মধ্যে। লোকজন আরও জানান, সীমান্তের কাছাকাছি থাকার কারণে তারা জানেন যে দেশটির এবারের সংঘর্ষ দখলদার বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গা মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠীর সাথে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির খবর জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে গুলি এসে পড়ছে বাংলাদেশের সীমানার মধ্যে। আপনি সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর কোন কোন পয়েন্টে গোলাগুলি হচ্ছে? প্রশাসন এই ঘটনায় কি বলছেন? গত কয়েকদিন ধরে গোলাগুলি হলে গত কাল শনিবার সকাল থেকে এখানে বাংলাদেশের গ্রামগুলোর লোকজন শুনতে পাচ্ছে এবং মাঝে মধ্যে দফায় দফায় সংঘর্ষগুলোর কারণে গোলাগুলির কারণে বিকট শব্দ, মাঝে মধ্যে বিকট শব্দ কেঁপে ওঠে এই সীমান্ত এলাকাগুলো। আর এর মধ্যে আমরা যেটা স্থানীয় লোকজন এবং প্রশাসন থেকে যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে যে আপনার 43 নং সীমান্ত পিলার থেকে 49 নং সীমান্ত পিলার পর্যন্ত এই 6টি সীমান্ত পিলার এলাকায় আসলে গোলযোগের ঘটনাগুলো ঘটছে। যেটা স্থানীয় লোকজন যেটা জানিয়েছেন, এখানে এই যে 43 এবং 44 সীমান্ত পিলারের যে মাইচারটেক নামে যে মিয়ানমার আরাকান আর্মির যে ঘাঁটি রয়েছে, ঘাঁটির মধ্যেই আসলে হামলার ঘটনাগুলো ঘটেছে। স্থানীয় লোকজন যেটা জানিয়েছে, গত বেশ মাস 2 ধরে এই সীমান্ত পিলার এলাকায়
রোহিঙ্গা দুটি সশস্ত্র গ্রুপ এবং আরকান আর্মি সক্রিয় রয়েছে। এবং এখানে কিন্তু মিয়ানমার জান্তা বাহিনীর কোনো সেনাবাহিনীর কোনো সদস্য এখানে নেই। গত একটি বছর আগে কিন্তু এই সীমান্ত পিলার গুলোর যে চকিগুলো রয়েছে, চকিগুলো কিন্তু আরকান আর্মি দখল করে নিয়েছে। এর মধ্যে আরএসও এবং আকসা দুটি রোহিঙ্গা সংগঠনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ এই চকিগুলো দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে গুলি এসে ওদের মাঝে মধ্যে গুলি এসে পড়তেছে। গতকাল প্রায় কয়েক রান গুলি বাংলাদেশের অভ্যন্তরে বসে, এখানের মধ্যে একটি গুলি এসে আমার মসজিদ চারাংমাট যে গ্রাম রয়েছে, চারাংমাটের গ্রামে এসে এখানে সৈয়দ আলমের নামে এক কৃষকের বাড়ির আঙ্গিনায় পড়েছে এবং উঠানে পড়েছে। জহির রায়হান, খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আরো জানবো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, নাইখানছড়ি সীমান্তে গোলাগুলির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী জহির রায়হানের কাছ থেকে। চট্টগ্রামে পতেঙ্গা বন্দর ও ইপিজেড এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে ট্রেলার, লরি, কাভার্ড ভ্যান। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলাচলকারীরা দুর্ভোগে পড়ছেন, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এমনকি যানজটে পথেই মুমূর্ষু রোগীর মৃত্যু ঘটছে এমন অভিযোগ এলাকাবাসীর। সম্প্রতি যানজটের এমন ভোগান্তি নিরসনে সড়কে নেমে দাবি জানিয়েছেন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ অভিভাবকরা। জহিরুল ইসলামের ছবিতে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সড়ক জুড়ে কয়েক লাইনে দাঁড়িয়ে রয়েছে ট্রেলার, লরি, ট্রাক, কাভার্ড ভ্যান। গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার প্রতিদিনের দৃশ্য এমনই। ভারী এইসব যানবাহন ঘন্টার পর ঘন্টা সড়ক আটকে থাকায় যানজটে নাকাল হতে হচ্ছে স্থানীয়দের। স্কুল কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী যাত্রী সহ সবাইকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন থেকে রাত অবধি এই যানজটটা থাকে। এখানে সরকারের বেশি না, দু একটা পদক্ষেপ নিলে হয়। প্রথমত ওই সিনারের পিছনে যে রুটটা হয়েছে ওই রুটটা চালু করে দিলে হয়ে যায়। বন্দরের গাড়িগুলো রাস্তার মধ্যে তিন লাইনে দাঁড়িয়ে থাকে, যার কারণে আমরা সাধারণ নাগরিক ভোগান্তিদের মধ্যে থাকি, চলাচল করতে পারি না। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। ক্রিয়েট চেয়ারম্যান, মাননীয় মেয়র, পুলিশ কমিশনার, বন্দর চেয়ারম্যান 4 জনে মিলে আমাদেরকে নিয়ে বসবে, এটার একটা সুরাহ সঠিকভাবে কিভাবে করা যায় ওনারা সে ব্যবস্থা করবে। এলাকাবাসীর অভিযোগ, যানজটে পথেই হাসপাতালগামী রোগীর মৃত্যু ঘটছে। আর সময়মতো পণ্য জাহাজে তোলা ও সরবরাহ করতে না পারায় আমদানি রপ্তানির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলিও ক্ষতির মুখে পড়ছে। প্ল্যানিং করার সময় কিভাবে করবেন এই যানজট মুক্ত করার, সেটা আপনারা আন্তরিক সহকারে আপনারা উপলব্ধি করুন কিভাবে এটা সমাধান করা যাওয়া যায়। যখন আমরা ইম্পোর্টে করতে হয়, এক্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে গাড়িগুলো নির্দিষ্ট সময় আমার এফেক্টিভ আসছে না। যানজটের এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে সম্প্রতি সড়কে নেমেছেন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। যানজট মুক্ত চট্টগ্রাম বন্দর ইপিজেড চাই, এই লক্ষ্যে আমরা নেমেছি আজকে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, যানজটের কারণে স্কুলে পৌঁছতে দেরি হচ্ছে। যথাসময়ে আমরা পরীক্ষায় উপস্থিত হতে পারি না, যার ফলে আমরা সঠিক উত্তর করতে পারি না, মানে ফুল আনসার করতে পারি না। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে 8000 গাড়িতে পণ্য আনা নেওয়া হয়। ট্রাফিক বিভাগ বলছে, যানজট নিরসনে বন্দরে গাড়ি প্রবেশের গেট বাড়ানো, প্রবেশ পথের ডিজিটাল ইপাসের সার্ভার সচল রাখা সহ কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। যখনই বেশি গাড়ি ঢুকে যায় তখন আর বন্দর গাড়ি নিতে পারে না, যখন গাড়ি নিতে পারে না তখন আমরা আর বন্দরের ভেতর দিতে পারি না, এই গাড়িগুলো রাস্তার উপর তখন আমাকে দাঁড়িয়ে যায়। এই জন্য এই বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে। পতেঙ্গা বন্দর সড়ক যানজট মুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। পতেঙ্গা বন্দর এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামে এই যে তীব্র যানজট, এলাকার লোকজন কি বলছেন এই বিষয়ে, আর এই অবস্থাটা আসলে কবে থেকে, সে বিষয়টিও জানাবেন। আর প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা নিয়েছে কিনা জানাবেন। চট্টগ্রাম বন্দর এবং বন্দর সংলগ্ন এই যে সড়কগুলা, এই সড়কগুলোতে তীব্র যানজট। মূলত অনেকগুলো ট্রাক, লরি, কাভার্ড ভ্যান যেগুলো পণ্যবাহী এবং এগুলো বন্দরেই প্রবেশ করে, এই পণ্যবাহী কাভার্ড ভ্যান
ট্রাক এগুলো যখন সারিবদ্ধভাবে রাস্তায় পড়ে থাকে তখন বন্দর এবং আশপাশ জুড়ে তীব্র যানজট শুরু হয়ে যায় এবং এলাকাবাসী তো বটেই, যারা দূরপথের যাত্রী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। তো তাদের দাবি যে চট্টগ্রাম বন্দরের গেট বাড়ানো, অর্থাৎ পণ্যবাহী যেসব ট্রাক কাভার্ড ভ্যান ঢোকে সেগুলোর জন্য গেট যদি বাড়ানো তাহলে এই সময়টা বেঁচে যায়, অর্থাৎ রাস্তায় এগুলো বেশিক্ষণ দাঁড়াবে না। আরেকটা হচ্ছে বন্দরের এখন প্রবেশ পথ সেখানে ডিজিটালাইজ, অর্থাৎ ই পেপার সাবমিট করে তারপর ড্রাইভারদেরকে দেখিয়ে ঢুকতে হয়। তখন দেখা যায় প্রতিটি কাভার্ড ভ্যান কিংবা ট্রাক এগুলোতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে প্রায় 8,000 ট্রাক প্রবেশ করে। তো সেক্ষেত্রে একটা দীর্ঘ সময় এইগুলোর পেছনে চলে যাচ্ছে এবং এই যে সময় লাগছে এই কারণে ট্রাকের সারি দেখা যায় যে সড়কে 2-3 সারি হয়ে সেটি বসে থাকে, ফলে অনেকটা নিশ্চল থেকে যায়, অন্যান্য যানবাহনগুলো সেগুলো চলতে পারে না। এর কারণে যারা এয়ারপোর্ট কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছেন, শিক্ষার্থী যারা তাদের পরীক্ষার সময় ঠিক সময়ে তারা পৌঁছাতে পারে না, যারা শিক্ষক তারা পাঠদান করতে যেতে পারেন না, শ্রমিকরা চাকরি ক্ষেত্রে পৌঁছাতে পারেন না, নানান হয়রানিতে তাদের পড়তে হচ্ছে। এই জায়গা থেকে চট্টগ্রাম বন্দর ট্রাফিক এবং সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছেন তাদের যৌথ উদ্যোগে এই ট্রাফিক ব্যবস্থাপনা যদি সঠিক করা হয় তাহলেই হয়তো যানজট থেকে মুক্তি মিলবে, এটি মনে করেন এলাকাবাসী। তাই চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট প্রশাসন মিলে তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে, এটা তাদের চাওয়া। প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম অনেকগুলো কাভার্ড ভ্যান আর ট্রাফিক অব্যবস্থাপনাও একটি কারণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের তীব্র যানজটের খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছ থেকে। যেসব জাহাজ ভাঙা শিল্পে ইয়ার্ড পরিচালনার গ্রিন সনদ নেয়নি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এই সময় উপদেষ্টা আরও বলেন, হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 16টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে গ্রিন শিপ ইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি, তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও নীতিমালা অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়া ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, গ্রিন সনদ নেয়ার সময় আরও বাড়ানো যায় কিনা তাও সরকার চেষ্টা করবে। এ সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাত্র 16টা এ পর্যন্ত গ্রিন সার্টিফিকেট নিয়েছে, বাকিগুলো এখন পর্যন্ত নেয়নি। জুন মাস পার হয়ে গেছে, জুলাই চলছে এবং আগামী আইএমও নভেম্বরে যখন হবে তখন এই প্রশ্নটা উঠবে যে বাকি শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কী হবে। তো সেটা এখন পর্যন্ত আমি ঠিক জানি না। এটা নিয়ে তো আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে ফর এক্সটেনশন। সরকারি রেভিনিউ যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দিতে চান না জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। একই সঙ্গে তিনি বদর কাস্টমস অবডক সিএন্ডএফ বিসিসি সহ সব সংস্থার যৌথ সমন্বয়ে ব্যবসায়ীদের কি কি সমস্যা আছে তা চিহ্নিত করতে চান। এরপর আরও সহজ করে কিভাবে গতিশীল করতে পারেন তাও ভাবতে চান। সম্প্রতি চট্টগ্রামের বন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই সিদ্ধান্ত নেন। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি, শাটডাউন, চট্টগ্রাম কাস্টমসের সার্ভার ডাউন এবং বন্দরের কন্টেইনার জট সহ নানা জটিলতায় দেশের আমদানি রপ্তানিতে যখন স্থবিরতা দেখা দিয়েছে, ঠিক সেই সময় শুক্রবার সরকারি ছুটির দিনে বন্দর নগরীতে ছুটে এলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের সাথে দীর্ঘ বৈঠক করে তিনি জেনেছেন ব্যবসায়ীদের নানা অভাব অভিযোগ, হয়রানি সহ ব্যবসা বাণিজ্যের স্থবিরতার করুণ চিত্র। একটা টাইম লিমিট দিয়ে দেন, অবডক যদি 2 দিনে শিপের থেকে কন্টেইনার নামার পরে কন্টেইনার না নিতে পারে তাহলে স্যার আমি এইদিকে 4 গুণ এই কন্টেইনারের চার্জও দিলাম, অবডকের চার্জও দিলাম, আবার স্যার
কন্টেনার জটরে আমরা সিদ্ধান্ত চাই, আপনি সহযোগিতা করবেন। আমরা ঐক্যবদ্ধ আছি। কোনো ফেসিবাদকে নৈরাজ্য করার জন্য আমরা কাস্টম হাউসকে দিতে পারি না। রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় সহজীকরণ ও সুযোগ সুবিধার পাশাপাশি যারা রাজস্ব ফাঁকি দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান। আমরা একসাথে বসে এখানে কি কি প্রবলেম আছে এগুলোকে কিভাবে সলভ করা যায়, রিজলভ করা যায়, আমরা সেই দিকে চিন্তা করব। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আমরা ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো কুইক, আরো প্রম্পট, আরো ঝামেলা মুক্ত করতে চাই। শুল্কায়নের কার্যক্রমকে আরো গতিশীল করতে উন্নত দেশের আদলে কাস্টমস ম্যানেজমেন্টের জন্য নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব। সভায় সিএনএফ নেতৃবৃন্দ অফডক সমূহে আমদানি পণ্য খালাসে দীর্ঘসূত্রিতা ও পণ্য খালাসে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত সমাধানের দাবি জানায়। নীরব, ৭১। বাংলাদেশে খনন শুরু হওয়া প্রথম তেলকূপটি এখনো পরিত্যক্ত, অথচ 4 দশক ধরে সেখানে পাওয়া যায় কাঁচা তেলের গন্ধ। সরকারি সহযোগিতা পেলে পরিত্যক্ত এ কূপে অনুসন্ধান চালাতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম বিভাগ। এদিকে দেশীয় রাজনৈতিক সরকার গঠন হলে গোটা বাংলাদেশে তেল গ্যাস আহরণে বিনিয়োগের কথা জানিয়েছে আরব আমিরাতের শীর্ষ কোম্পানি জেনোভা। সিলেট থেকে আরো জানাচ্ছেন হোসেন আহমদ সুজাত। 1978 সালে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের বরচাতলের এই পাহাড়ে তেলের কূপটির খনন কাজ শুরু করেন তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালের 31 মে কূপটির উদ্বোধন করার কথা ছিল, কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর কারণে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সিলেটের কানাইঘাট উপজেলার বরচাতল এলাকার মানুষের কাছে 8 গ্রাম পেট্রোল বাংলা নামে পরিচিত তেলকূপ প্রকল্পটির উদ্বোধনের কথা ছিল 4 দশক আগে 1981 সালের 31 মে। কিন্তু আগের দিনই চট্টগ্রামে শহীদ হন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উদ্বোধনের বদলে উল্টো বন্ধ হয়ে যায় জাপানিদের সহযোগিতায় চলা খনন কাজ। এরপর দীর্ঘ 4 দশক ধরে পরিত্যক্ত ওই কূপটি। এলাকাবাসীর মতে পাহাড়ি অঞ্চলে এখনো ভেসে বেড়ায় কাঁচা তেলের গন্ধ। লম্বা লম্বা ওটা বড়ি বড়ি লইয়া গেছে জাপান পানি পরীক্ষা করার লাগে, তেলের পরীক্ষা করতো। ভারতের 3 কিলোমিটার ওই যে পেট্রোল বাংলা ছিল, ওইটার তেল খনন মানে বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য ওরাই মানে উনি মারা যাবার পরেই, শহীদ প্রেসিডেন্ট মারা যাবার পরেই কূপটা সাথে সাথে বন্ধ হয়ে জাপানি কোম্পানি চলে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখন এখান থেকে আমরা তেল সংগ্রহ করছি বা খেলা করতাম, এখনও তেলের গন্ধ করে। ওইদিকে আবার তেলের একটা মানে কূপ আছে, ওই জায়গায় আবার মানে তেলের গন্ধ করে। এখনো মাছ লাগাই দেওয়া লাগে, তেলের গেরাতে মানে 2 সাইডে রাস্তা আছে, মোটরসাইকেল যাইতে মাছ লাগিয়ে দিত। অনেক সব বিলের দিকেও তেল বার হয়, উপরের দিকে আইলো উপরের দিকেও তেল বার হয়। এলাকার প্রবীণ ব্যক্তিদের দাবি, পড়ে থাকা কূপটি নিয়ে ঠিকঠাক অনুসন্ধান করলে তেল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আগামীতে যে সরকারি ক্ষমতায় আছেন অথবা আসবেন, এই এলাকার গণমানুষের পক্ষ থেকে এটি একটি আবেদন থাকবে যে এই কূপটাকে পুনরায় চালু করার জন্য। সরকার যদি একটু দেখে, যদি এটা পরিচালনা করে আবার নতুনভাবে যদি শুরু করে, তাইলে আমাদের বাংলাদেশের অনেক উন্নত হবে বাংলাদেশ। এখানের প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদকে বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা কাজে লাগাতে চাই, মানুষগুলোকে আমরা কর্মসংস্থানে নিয়োজিত করতে চাই। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে এ কূপে গবেষণা চালাতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমি মনে করি এটি নিয়ে গবেষণা করা উচিত এবং আমরা পরবর্তী ব্যাচ যাদেরকে নিয়ে যাব, আমরা আশা করি তাদেরকে নিয়ে ওই যে ফিল্ড যেটা বলছে সেখানে আমরা ভিজিট করার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আমাদের সরকারের সহযোগিতার প্রয়োজন, এলাকাবাসী যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। কূপের বিষয়ে পদক্ষেপ নিতে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানোর কথা জানান জেলা প্রশাসক। এ বিষয়ে গবেষণায় সহযোগিতারও আশ্বাসও দেন তিনি। পর্যায়ক্রমে নতুনভাবে এক্সপ্লোর হচ্ছে, নতুনভাবে বিতরণ করা হচ্ছে আর কি।
তো সেই আওতায় যদি কানাইঘাট উপজেলার এই জায়গাটাকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে যে সহযোগিতা করা সম্ভব আমরা জেলা প্রশাসন থেকে করবো। আসলে গ্যাস বা যে কোনো প্রাকৃতিক সম্পদ একটা জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়, আমরা সেই মন্ত্রণালয়ে জানাবো। আর শাহজালাল ইউনিভার্সিটি তারা যদি এই কাজে আগ্রহী হয়, সেটাও আমরা মন্ত্রণালয়কে অবহিত করবো। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক তেল গ্যাস উত্তোলনে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলছেন, রাজনৈতিক সরকার গঠন হলে তাদের বিনিয়োগে আগ্রহ রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম কোম্পানি জোনাবি গ্রুপের সাথে আমাদের একটা এমওইউ সাইন হয়েছে। তারাও প্রস্তুত রয়েছে। গণতান্ত্রিক সরকার, বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসার পরে তারা বিনিয়োগে আগ্রহী। সরকারের সদিচ্ছা ও ঠিকঠাক পরিকল্পনায় ৮ গ্রাম পেট্রোল বাংলার এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন সম্ভাবনার নাম। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। সিলেটে পরিত্যক্ত তেলকূপের খবর জানবো দর্শক। এই মুহূর্তে সহকর্মী হোসেন আহমদ সুজাত যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজাত, সিলেটে পরিত্যক্ত তেলকূপের একটু খবর জানাবেন, আর সেই সাথে লোকজন কি বলছেন এই বিষয়ে, প্রশাসনের পক্ষ থেকে কি সহযোগিতা করা হচ্ছে না, এই বিষয়টিও বিস্তারিত বুঝিয়ে বলবেন। দেখুন লিলিয়া, বাংলাদেশের প্রথম বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয় 1986 সালের সিলেটের জৈন্তাপুরের হরিপুরে। তবে প্রথম যে তেলকূপটি খনন করা হয় সেটি হচ্ছে সিলেটের এই কানাইঘাটের বরছাতল পাহাড়ে। এই যে তেলের কূপ যেটি রয়েছে লক্ষ্মীপ্রসাদ বিমেলের বরছাতল পাহাড়ে, সেই তেলের কূপটির খনন কাজ কিন্তু 1978 সালে প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেন। এবং তিনি যখন এই কাজটি শুরু করেন তখন 78 সাল থেকে শুরু করে 1981 সাল পর্যন্ত কিন্তু এই তেলের কূপের খনন কাজ চলে। তবে 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন, তারপরের দিন থেকেই কিন্তু এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। অর্থাৎ 1981 সালের 31 মে কিন্তু এটি উদ্বোধন করার কথা ছিল, এবং জিয়াউর রহমানের মৃত্যুর কারণে কিন্তু এখানকার খনন কাজ শেষ হয়ে যায়, উদ্বোধন হয়নি। তো আমরা এই এলাকাতে গিয়েছিলাম এবং এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো কিন্তু সেই এলাকাতে কাঁচা তেলের গন্ধ বের হয়। আমরা কিন্তু পুরো এলাকাটি ঘুরে দেখেছি। সেখানে যারা আশপাশের যে বিল রয়েছে, খাল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো পানিতে কিন্তু তেল ভাসছে এবং পানিতে কিন্তু কাঁচা তেল ভেসে আছে। এবং এখানকার যারা মাছ রয়েছে সেগুলো কিন্তু তারা খেতে পারছে না, মাছে তেল রয়ে গেছে। এছাড়া আমরা এখানকার যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন, ওই সময় 1978 থেকে 81 সাল ওই কূপে জাপানিজদের সাথে শ্রমিকের কাজ করেছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে জাপানিরা তখন বলেছিল যে এখানে অনেক তেল রয়েছে এবং তারা ড্রামে করে এখান থেকে তেল উত্তোলন করে তারা জাপানে নিয়ে গিয়েছিল পরীক্ষা করার জন্য এখানে পর্যাপ্ত তেল আছে কিনা। পরে কিন্তু তারা জানায় যে এখানে পর্যাপ্ত তেল আছে। এবং 1981 সালের 31 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে এটি উদ্বোধন করার কথা ছিল, কিন্তু 1981 সালের 30 মে জিয়াউর রহমানের মৃত্যুর কারণে কিন্তু এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপরে জাপানিরা কিন্তু কূপটি বন্ধ করে তারা চলে যায়। এরপর যখন 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু ওই এলাকার আরেকজন বিএনপি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী এটি চালু করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সেটা পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এটি আর কিন্তু কেউ খুঁজে নেয়নি, এভাবেই পড়ে আছে। তবে পাহাড়ের উপরে এই যে স্বর্ণের খনি আছে, এ বিষয়ে কিন্তু আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই মুহূর্তে পরিত্যক্ত অনেক কূপ থেকে কিন্তু তেল বের হচ্ছে, সেক্ষেত্রে এটি নিয়ে গবেষণা করা যেতে পারে। তারা এটি নিয়ে গবেষণা চালাবেন। তবে সেক্ষেত্রে তারা সিলেট জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তো জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো প্রতিষ্ঠান অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ যদি গবেষণা করতে চায়, তাহলে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব ধরনের সহযোগিতা তারা করবেন। পাশাপাশি আমরা আরব আমিরাতের একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, যিনি আরব আমিরাত বিএনপির আহ্বায়ক এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আরব আমিরাতের জাকির হোসেন। ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ইতোমধ্যে আরব আমিরাত অর্থাৎ মধ্যপ্রাচ্য ভিত্তিক যে তেল গ্যাস উত্তোলনকারী একটি প্রতিষ্ঠান আছে যে জনাবি গ্রুপ, সেই জনাবি গ্রুপের সাথে ওনাদের ইতোমধ্যে একটা চুক্তি হয়েছে যে যদি বাংলাদেশের রাজনৈতিক সরকার গঠন হয়, তাহলে কিন্তু এই খনিজ সম্পদ আহরণে কিন্তু তারা বাংলাদেশে বড় একটা বিনিয়োগ করবে যদি দেশের রাজনৈতিক সরকার গঠন হয়। তো এটি যখন আলোচনায় এসেছে, সেহেতু ওই এলাকার মানুষরা মনে করছেন বা যারা তেল
গ্যাস নিয়ে কাজ করেন তারা মনে করছেন যে এটি নিয়ে যদি সরকার একটু চোখ দেয়, অর্থাৎ সরকার এই যে বর্ষাতলের 8 গ্রাম পেট্রোল বাংলা নামের যে তেলের কূপ রয়েছে সেটি নিয়ে যদি সরকার গবেষণা করে অবশ্যই সেখানে ভালো তেল পাওয়া যাবে বলে সকলেই মনে করছেন। লিনিয়া। হোসেন আহমদ সুজাত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট পরিত্যক্ত তেলকূপের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। শেষ হয়েছে সকল ধরনের প্রস্তুতি, কঠোর নিরাপত্তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল 10টায় জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠে কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত হবেন। পরে কালেক্টর মাঠ হতে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনার, ছোট বাজার, তেরি বাজার, বড় বাজার হয়ে আবারও কালেক্টর মাঠে এসে শেষ হবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা যাবেন শেরপুরে। দর্শক, নেত্রকোনায় আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, এনসিপি নেতাকর্মীরা কখন পদযাত্রা শুরু করবেন? পদযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন? লিনিয়া, যেমনটি বলছিলেন, নেত্রকোনায় কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তারা সকাল 10টা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি কালেক্টর মাঠ প্রাঙ্গণ থেকে তাদের পদযাত্রাটি শুরু করবে। তার পরবর্তীতে শহীদ মিনার, বড় বাজার, তেরি বাজার, ছোট বাজার হয়ে আবার এই কালেক্টর মাঠে এসে পদযাত্রাটি শেষ হবে। তারা পদযাত্রা পরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ রেখেছে, যে সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার 10টি উপজেলায় তারা মাইকিং, প্রচারণা ও প্রেস্টুন বিতরণ করেছে। এই সমাবেশকে কেন্দ্র করে তাদের সকল ধরনের প্রস্তুতি গতকালকে শেষ করেছে। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছে 3 শতাধিক আইন শৃঙ্খলা সদস্য নিয়োজিত রয়েছে তাদের নিরাপত্তার জন্য। সমাবেশের পরপরই শহীদদের সাথে একটি আলোচনা, শহীদ পরিবারের সাথে আলোচনায় বসবে। শহীদ পরিবারের সাথে আলোচনার পর শহীদের কবর জিয়ারত করে তারা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিবে, এমনটি বলেছিল কালকে সংবাদ সম্মেলনে। এছাড়াও আমরা যতটুকু জেনেছি, তারা এখানে পদযাত্রার পাশাপাশি মানুষদের নির্বাচন এবং নির্বাচনের যে তাদের দাবি দাবা আছে, তারা যে নতুন সংবিধানের যে প্রস্তাব করেছে, এইগুলো নিয়ে তারা পদযাত্রার মাঝখানে সাধারণ মানুষের সাথে কথা বলবে, সাধারণ মানুষের মতামত নিবে, সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা কতটুকু এই নির্বাচনের প্রতি এবং তাদের যে প্রস্তাবিত সংবিধানের প্রতি কতটুকু আস্থা আছে সেগুলো সম্পর্কে জানবে। তারা নতুন করে যে সংবিধান প্রণয়নের প্রস্তাবনা দিয়েছে সেটি সাধারণ মানুষের থেকে মতামত নিবে। এভাবে সারা জেলায় তারা মূলত কার্যক্রমটি চালিয়েছে ইতিমধ্যে। এই পদযাত্রার মাধ্যমে তারা এটা তুলে ধরবে এবং সমাবেশে এটা নিয়ে আলোচনা করবে। তাছাড়া আমাদের যতটুকু জানানো হয়েছে, নেত্রকোনা জেলার এনসিবি থেকে জেলার কর্মীরা জানিয়েছে যে জেলায় 2টি টিম অবস্থান করছে, একটি দুর্গাপুরে এবং একটি সার্কিট হাউসে। সার্কিট হাউসে থেকেই তারা সকাল 10টায় এই কালেক্টর মাঠে এসে উপস্থিত হবে এবং কালেক্টর মাঠ থেকে পদযাত্রাটি শুরু করবে। পদযাত্রার মাধ্যমে তারা জুলাই পদযাত্রার মাধ্যমে সারা দেশেই পদযাত্রাটি করছে। 27তম দিন হিসেবে আজকে 54তম জেলা হিসেবে এই নেত্রকোনায় পদযাত্রাটি সকালে শুরু করবে। পদযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে যে এনসিপি নতুন দল হিসেবে তাদের প্রস্তাবনাগুলো কেমন হয়, তাদের সরকার গঠন পদ্ধতি কেমন হয়। এই সাধারণ মানুষের এই যে প্রশ্নগুলো আছে, এইগুলো আসলেই সঠিকভাবে জানা যাবে যখন সমাবেশে তারা উপস্থাপন করবে। সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রশ্নের ভীতি বা যেটা সৃষ্টি হয়েছে এই আজকের পদযাত্রা এবং সমাবেশের মাধ্যমে। সাগর, এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা যখন শুরু হবে আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং জানবো বিস্তারিত পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, নেত্রকোনায় আজ পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, কিন্তু তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত
হাফিজউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি উপদেষ্টা পরিষদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের ইচ্ছে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি ক্রমে নিচের দিকে নেমে যাচ্ছে। ওনারা যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ চলতে পারে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো উপায় নেই। তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তাদের উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনে গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। বদলে যাচ্ছে নারায়ণগঞ্জ। নগরীর বাসিন্দারা বলছেন, গত 6 মাসে নগরীর সরকারি পরিষেবা সহজ হয়েছে, চাঁদাবাজি কমেছে, দূষণ কমতে শুরু করেছে নগরীর। কিছু জনবান্ধব উদ্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। আর সরকারি কর্মকর্তারা বলছেন, বর্তমান জেলা প্রশাসকের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং জনবান্ধব প্রশাসন গঠনের উদ্যোগে সাফল্য পেতে শুরু করেছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের বুকে জ্বলজ্বল করছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 21 জন শহীদের নামে নির্মিত প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এটি। গত 6 মাস আগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অধীনে 1 লক্ষ গাছ রোপণ করেন নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পাশাপাশি তিনি 8 জোড়া কমিউটার ট্রেন চালু করেছেন। এতে নারায়ণগঞ্জবাসীর জন্য ঢাকা সহ যে কোনো জায়গার যোগাযোগ অনেক সহজ হয়েছে। আসলে এটা একটা ভালো কাজ হয়েছে, এটা সবুজায়নের দিকে নারায়ণগঞ্জ যাচ্ছে। এতে নারায়ণগঞ্জের পরিবেশ, তারপরে নারায়ণগঞ্জের যে পরিচ্ছন্নতা আছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাকে দেখে ফলো করে অন্যান্য জেলাও যাতে এগুলো ছড়িয়ে পড়ে, এসব মহৎ উদ্যোগ সবাই যাতে এগুলো লক্ষ্য করে ফলো করে। এছাড়াও পানাম সিটির রেপ্লিকা নির্মাণ হয়েছে। 4 দশক পর মীর জুমলা সড়ক দখলমুক্ত হয়েছে। ভিক্টোরিয়া হাসপাতালে NICU বসানো হয়েছে। নগর থেকে অপসারণ হয়েছে 125 ট্রাক ময়লা আবর্জনা। রাস্তাঘাটের নির্মাণ এবং যানজট নিরসনে ডিসি খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে ডিসি যেইভাবে কাজ করছেন সেটা অনেক ভালো একটা ভাবেই দেখা যায়। নগরের সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, জেলায় এত বদলের কৃতিত্ব নতুন জেলা প্রশাসকের ইতিবাচক উদ্যোগ। জেলা প্রশাসক হিসেবে কাজের বাহিরে থেকে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে কাজ করা, আমি মনে করি ওনার প্রশাসক হিসেবে প্রশাসনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রতিফলন। আর জেলা প্রশাসক জানান, 6 মাস আগে তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়ে প্রায় 50টি প্রকল্প হাতে নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন। সার্বিকভাবে সকল ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা আমাদের একটা পরিকল্পনা সাজিয়েছি। আমি আশা করি যেভাবে আমাকে গত 6 মাসে সহায়তা করেছে, সেইভাবে যদি সহযোগিতা আমাকে নারায়ণগঞ্জবাসী আমি সহযোগিতা পাই, আমরা আমাদের যে নারায়ণগঞ্জের যে পরিকল্পনা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। নগরবাসী আরও জানান, এত উদ্যোগের মধ্যে সবচেয়ে চোখে পড়ে নারী ও শিশু নিরাপত্তা, কিশোর গ্যাং দমন এবং মাদক বিরোধী অভিযান। নূর তাজমিন নীর, 71। খাগড়াছড়ি শহরের পৌরসভার বর্জ্যগুলো বাঙালকাটি ছড়া দিয়ে ভেসে আসার কারণে কষ্টে আছেন বাঙালকাটি গ্রামের মানুষ। বর্জ্যগুলো যেখানে ফেলা হচ্ছে সেখানে না ফেলে অন্য কোথাও ফেলার দাবি তাদের। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি পৌর শহরের বর্জ্যগুলো ফেলা হয় খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সড়কের আলুটিলা থেকে নামার পথে মহালছড়া এলাকায়। দীর্ঘ প্রায় 20 থেকে 22 বছর ধরে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে। যেখানে বর্জ্যগুলো ফেলা হয় সেগুলো বাঙালকাটি ছড়া দিয়ে ভেসে গিয়ে পড়ে চেঙ্গি নদীতে। বিশেষ করে বর্ষার সময় প্রায় সব বর্জ্যগুলো ভেসে যায় সেই বাঙালকাটি ছড়া দিয়ে। এর কারণে যে শুধু পানি দূষিত হচ্ছে তা নয়, একই সাথে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
আর সে দূষিত পানিতে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোসল করেন বাঙালকাটি গ্রামের প্রায় শতাধিক পরিবার। পাহাড়ি এলাকা হওয়ায় পাথরের কারণে সেখানে টিউবওয়েল বসাতে পারেন না গ্রামবাসীরা, তাই তাদের বাধ্য হয়ে সে দূষিত পানিতে কাপড় চোপড় ধোয়া সহ গোসল করতে হয়, যার কারণে সারা বছর তাদের শরীরে পানিজনিত বিভিন্ন অ্যালার্জি ও কলেরা, ডায়রিয়া সহ নানা রোগে ভুগতে হয়। এই পৌরসভার মহিলাগুলো এখানে সবগুলো আছে, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়, গোসল করলে নানা রকম রোগ জীবাণু হয়। আগে হয়তো মানা করে যে কাঁচরা এইদিকে ফেলে দিস না, ওরাতে ফেলে দিছে এখানে। এই ছোট বাচ্চারা স্কুলে যাইছে, এত কষ্ট হয়, স্কুলে যাই পাই না। আমাদের বাঙালগাছি পাড়ায় এখানে নদীতে বৃষ্টি হলে বর্ষাকালে পৌরসভা কাঁচরা এইদিকে অনেক আছে, এই জন্য আমাদের গোসল করতে সমস্যা হয়। এখানকার মানুষজনের জন্য একটা সুবিধা করে দেওয়া, যে ময়লাগুলো আছে, যেখানে হচ্ছে যে আমাদের মানুষজন নাই, জনবসতি নাই, সেখানে ময়লা আবর্জনাগুলো ফেললে এখানকার মানুষজন একটু স্বস্তি মিলবে। খাগড়াছড়ির পৌরসভার পৌর প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে চালাতে চাইলেও একটি উপযুক্ত স্থানের অভাবে বারবার ব্যর্থ হচ্ছেন তারা। তারের ফেন্সিং করতে পারি, যে পাখি বা কাক যেন ময়লা ছড়াতে না পারে, এবং ময়লা সেগ্রিগেট করে দ্রুত সেটা মানে করে ফেলার একটা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো এলাকাবাসীর সাথে কথা বলে আমরা কুমিল্লা টিলা ডাম্পিং স্টেশনটা চালু করতে পারবো। এবং সে চালু করতে পারলে আমার ময়লা টিলা বলে আপনারা যে জায়গাটিকে অবহিত করছেন, আলু টিলার পাশে সেই পাহাড় যেখানে আমরা এখন আপাতত বাধ্য হয়ে ময়লা ফেলছি, সেখানে হয়তো আমাকে আর ময়লা ফেলতে হবে না। শরীফ আজাদ, প্রীতম, ৭১। খাগড়াছড়িতে পৌর বর্জ্যের অব্যবস্থাপনা এ নিয়ে বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। আর রূপায়ণ, এই যে খাগড়াছড়িতে পৌর বর্জ্যের এত অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এলাকার লোকজনের প্রতিক্রিয়া কেমন দেখছেন? লিমিয়া, আপনি যেমনটি বলছিলেন, খাগড়াছড়ি পৌরসভা একটি প্রথম শ্রেণী পৌরসভা। এই পৌরসভা বর্জ্যগুলো ফেলা হয় ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা খাগড়াছড়ি যে সড়কটা আছে, মহালছড়া ময়লাটিলা নামক এলাকায়, যেখানে আলুটিলা যাওয়া, খাগড়াছড়ি থেকে আলুটিলা যাওয়ার পথে একটা ঢালু জায়গায় একটা পাহাড়ি এলাকায় ময়লা গুলো ফেলা হয়। তো সেই ময়লাগুলো যদিও বা আমার প্রতিবেদনে 22-23 বছর উল্লেখ করা হয়েছে, এটা মূলত 30 বছরের অধিক ধরে ওই জায়গায় ময়লাগুলো ফেলা হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার যে বাসিন্দা আছেন তাদের সেই ময়লাগুলো, তো সেই ময়লাগুলো পাহাড়ি সরা দিয়ে, বাঙালকাতি নামক একটা সরা আছে, সেই সরা দিয়ে বর্ষাকালে সব ময়লাগুলো যখন বৃষ্টি হয়, পাহাড়ি দিলে সব ময়লাগুলো বেঁচে গিয়ে এই সরা পানি দূষিত হয়ে এই বাঙালকাতি গ্রামের যে শতাধিক পরিবার, তারা দীর্ঘ 22-23 বছর ধরে কষ্ট করে আছেন। আমি সেখানে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি এলাকাবাসীদের সাথে কথা বলেছি। তাদের যে অভিযোগটা হচ্ছে, তারা দীর্ঘ বছর যাবৎ সেই ময়লা আবর্জনা নিয়ে তারা প্রতিবাদ করে আসতেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ফল পাননি। বিগত সরকারের সময়ে তারা বারবার ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র তাদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো ফল পাননি। বর্তমান সরকারের সময়ে তাদের দাবি হচ্ছে যে সেই ময়লাগুলো যাতে অন্য কোনো জায়গায় ফেলা হয়, যেখানে পরিবেশ এবং মানুষের কোনো ক্ষতি হবে না। তো আমি এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি প্রশাসক নাজমুল আরা সুলতানার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, বিগত সরকারের সময়ে খাগড়াছড়ি কুমিল্লা টিলা এলাকায় একটি ডাম্পিং স্টেশন করা হলেও সেখানে তারা ময়লাগুলো ফেলতে পারতেছে না, কারণ সেটাও জনবসতি এলাকা, এবং সেখানে ময়লাগুলো ফেলতে গেলে তারা প্রতিবাদ করেন। তো এখন তিনি চেষ্টা করতেছেন খাগড়াছড়ি কোনো একটি জায়গা খুঁজতেছেন যেখানে মানুষ এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই ধরনের একটি জায়গা পেলে তিনি সেখানে ময়লাগুলো ফেলানোর ব্যবস্থা করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। লিমিয়া। রূপায়ণ তালুকদার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, খাগড়াছড়িতে পৌর বর্জ্যের অব্যবস্থাপনার সম্পর্কে জানাচ্ছিলেন রূপায়ণ তালুকদার সহকর্মী। জীবনের শেষ প্রান্তে এসে যখন বিশ্রামে থাকার কথা, সেই বয়সে সংসার চালাতে জীবনের সাথে যুদ্ধ করছেন 90 বছরের ফজলুল হক। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বসুদেবপুর এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করেন তিনি। 2 ছেলে আর 2 মেয়ে থাকার পরেও প্রতিবন্ধী স্ত্রীকে নিয়েই দিন কাটছে তার। বয়সের ভারে হার না মানা ফজলুল হকের গল্প জানব সামিউল ইসলাম আরিফের তথ্য ছবি দিয়ে বানানো প্রতিবেদন।
বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও থেমে নেই ছুটে চলা। 2 হাতে পাপড়ের ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ছুটতে থাকেন 90 বছরের ফজলুল হক। হাকিমপুর উপজেলার মধ্য বসুদেবপুর এলাকায় দেখা মেলে এই ফেরিওয়ালার। পাপড় বিক্রি করেই চলে তার সংসার। ফজলুল হক জানান, অভাবের সংসারে বেশি দূর লেখাপড়া করা হয়নি তার। অনেকদিন হিলি এলএসডি গোডাউনে শ্রমিকের কাজ করে টাকা উপার্জন করেছেন। এরপর 2 ছেলে আর 2 মেয়েকে বিয়ে দিয়ে প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে আলাদা সংসার হয় তার। পরে স্ত্রীর চিকিৎসার কারণে বেশ কিছুদিন ঢাকায় ছিলেন তিনি। সে সময় ছোট ছোট কিছু কাজও করেছিলেন, কিন্তু চিকিৎসার খরচ জোগাতে বিপাকে পড়েন। শেষমেশ বাড়িতে ফিরে সংসারের খরচ চালাতে পাপড় বিক্রি শুরু করেন। ফজলুল হক নিজেই বানান সুস্বাদু এই পাপড়। এরপর তা বস্তায় ভরে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেন। 5 টাকা করে প্রতিদিন 100 থেকে 150 পাপড় বিক্রি হয় তার এমন কষ্ট দেখে রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়। এখন এটিতে করেই চলছে তার ফেরি করা। আমার কৌণিক উপর আমি দাঁড়ায় চলতে পারতেছি এবং অনেক সুবিধা হয়েছে, বেঁচে কেনা ঠিক মতন করতে পারতেছি, কষ্ট হয় না। এই বয়সেও তার এমন মনোবল দেখে অবাক হন এলাকার মানুষ। তাকে সাহায্য করতে অনেকেই ইচ্ছে করে পাপড় কেনেন। পাপড় বিক্রি করে বেড়াই, কি করবে না চলতে পারলে, এখন তো চললে অসহায় হয়েছে। আমি হিলিবাজারে আসছি, চাচার পাপড়টা নিয়ে খাসটা সুস্বাদু। বাচ্চা কাচ্চার জন্য আমরা নিয়ে যাই, আমরা যখন দেখা হয় সেখন ওই টাইমে কিনে খাই। কারো হাত পাতাতে লাগতেছে না, সে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। উপার্জনের এমন পথকে বেছে নেয় ফজলুল হককে সাধুবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বয়সেও পাপড় বিক্রি করে তার দিনাতিপাত করছেন, এটা আমাদের সমাজের জন্য অনুসরণীয়। তিনি আমাদের সমস্যা থেকে ভাতা পান এবং আমরা বিভিন্ন সময় সহযোগিতা করার চেষ্টা করি। নিজের এবং প্রতিবন্ধী স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে নির্ঘুম রাত কাটে ফজলুল হকের। তিনি নিজে কিছু না চাইলেও সমাজের বিত্তবানদের তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজুরি, ৭১। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 4 জনের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। খেলার শুরুতে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে উদ্বোধনী খেলায় এএমএস স্পোর্টিং ক্লাব 2-0 গোলে হারায় কলেজ মোড় স্পোর্টিং ক্লাবকে। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। 5 আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।